রাসেল ভাইপার কিন্তু মানুষকে এসে কামড় দেয় না। পরিবেশে এদের কিন্তু গুরুত্ব আছে প্রচুর, প্রচুর গুরুত্ব আছে। ডিমগুলো হয় কি ওদের ক্লোয়েকা বলে একটা জায়গা আছে, হ্যাঁ, ওই যে দিক দিয়ে বাচ্চাগুলো বের হয়, তো ওইখানে একটা জায়গা আছে, ওইখানে ওরা রেখে দেয়। অনেকেই বলে কি বাচ্চা প্রসব করে, আসলে বাচ্চা প্রসব না, এটা এই জন্য এই সাপটাকে বলা হচ্ছে ওভো ভিভি প্যারাস। রাসেল ভাইপার হলো এটা চন্দ্রপোড়া পড়ে বাংলায়, হ্যাঁ। তো এইটা আসলে উৎপত্তিটা যে হয়ে গেছে তা না, এটা রাসেল ভাইপার আমাদের দেশে ছিল, আগেও ছিল, এবং এইটা এখন ইদানিং কয়েক বছর ধরে একটু সংখ্যা বেড়েছে। হ্যাঁ, সংখ্যা বেড়ে যাওয়ার প্রধান কারণ আসলে অনেকগুলো আছে। যেমন এটা রাসেল ভাইপার কিন্তু ইন্ডিয়াতে বেশ, এদের পপুলেশন অনেক বেশি, হ্যাঁ, সংখ্যায় অনেক বেশি। যখন বন্যা হয় তখন হয় কি নদী অববাহিকায় এরা বিচরণ করে, তো ওই বন্যায় ভাসে গিয়ে চলে আসে, এবং নদী হয়ে বিশেষ করে পদ্মা নদী তো আমাদের মেইন ইন্ডিয়ার সাথে যোগাযোগটা, তো ওইদিকে পানিটা আসেন পদ্মা নদী দিয়ে, তো এই এলাকা দিয়ে ভেসে আসে, এবং ভেসে আসার সময় ওরা কি সাঁতার দিয়ে ওই যে বিভিন্ন কুল কিনারায় উঠে পড়ে, এবং সেই জায়গাগুলোতে গিয়ে তারা বিচরণ করে। তো এইটা কয়েক বছর ধরেই আসলে হয়ে আসতেছে, এবং বেশ আগে কিন্তু ইন্ডিয়াতে অত ছিল না, এখন পপুলেশন বেড়েছে, এবং বাংলাদেশে যেহেতু অনেক চলে এসেছে কয়েক বছরে, সুতরাং বাংলাদেশেও কিন্তু পপুলেশন বেড়েছে, কারণ বাংলাদেশে এসেও কিন্তু এরা হলো প্রজনন করে, এবং এরাই হলো মে জুন, এই সময়টা কিন্তু হলো পিক প্রজনন সিজন। তো এই সময়টাতে হয় কি যে ওরা যখন বাচ্চা বের হয়, বাচ্চাগুলো তো স্বভাবত 1 ফিট হয়ে যায় খুব দ্রুত, 1 ফিট, মানে 1 ফিট থেকে 1.5 ফিট হয়ে যায়, তখন হয় কি অনেক দেখা যায়, হ্যাঁ, এই সময়টাতে অনেক দেখা যায় বাচ্চা এবং বড়গুলো, অ্যাডাল্টগুলো। তো যার ফলে এই সময়টাতে বিচরণটা বেশি, এবং সংখ্যায় কিন্তু এরা বেড়েছে। এরা কিন্তু হয় কি যে এরা পরিবেশের জন্য এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাণী আসলে, হ্যাঁ, যদিও এরা দংশন করছে মানুষকে, কারণ মানুষও ওদের যে ওই জায়গাগুলোতে বিচরণ করছে, ওই জায়গাগুলো মানুষও বিচরণ করছে, সে কারণেই দংশন করছে, বিষধর সাপ যেহেতু। এবং এরা হলো সাধারণত এই যে চরে যে খড়কুটো, কৃষি জমি, বা যে জমিগুলো কৃষি জমি হিসাবে ব্যবহার করে মানুষ, সেই জায়গাগুলোতে ওরা বিচরণ করে, এবং সেই জায়গাগুলোতে থাকে, বিশেষ করে ধানের ক্ষেতে, আইলির মধ্যে, অথবা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটা চর আছে, সেই চর জায়গায় খড়কুটো আছে, ওইখানেই তারা আশ্রয় নিয়েছে। তো এই জায়গাগুলোতে যখন মানুষ বাদাম লাগায়, ওই চর এলাকায় কিন্তু বাদাম করে, হ্যাঁ, ব্যাপক মানে কৃষকরা বাদাম করে, বাদামের ক্ষেতে যখন বাদাম তুলতে যায়, তখন ওই হাতে কামড় দেয় অথবা পায়ে কামড় দেয়, বুঝতে পেরেছেন? তো এই ক্ষেতে খামারেই কিন্তু এরা বেশিরভাগই বিচরণ করে, কারণ এরা হলো পোকামাকড় খায়, আর এরা হলো প্রচুর পরিমাণে ইঁদুর খায়, এবং ইঁদুর খেয়ে কিন্তু ইঁদুর আমাদের দমন করছে, পোকা খেয়ে পোকা দমন করছে। সুতরাং পরিবেশে এদের কিন্তু গুরুত্ব আছে প্রচুর, প্রচুর গুরুত্ব আছে। অন দ্য আদার হ্যান্ড আবার দেখা যাচ্ছে এরা ওইসব যে এলাকাগুলো মানুষ বিচরণ করতে গিয়ে মানুষকে দংশন করছে। আর রাসেল ভাইপার কিন্তু মানুষকে এসে কামড় দেয় না। ওদের জায়গায় যখন মানুষ যায়, যখন ওরা যে জায়গাগুলো বিচরণ করছে, সেই জায়গাগুলোতে মানুষ যখন বিচরণ করে, হাঁটাহাঁটি করে অথবা কাজ করে, তখন ওর গায়ের মধ্যে টাচ লাগলে তখন কামড় দেয়। এছাড়া দৌড়ে এসে কিন্তু কামড় দেয় না, তবে কাছাকাছি গেলে সেই ক্ষেত্রে হয়তো কামড় দিতে পারে। মানুষ আসলে মানুষের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে পারে এদের হাত থেকে বাঁচার জন্য। যখন মানুষজন এই খেতে খামারে কাজ করবে, তখন এই খোলা হাত পা নিয়ে না কাজ করে, হাতে যদি একটা মোজা পরে নেয়, একটা গ্লাভস বা কিছু একটা ওর ধরনের কিছু পরে নেয়, এবং পায়ে যদি সাধারণত আমরা বলে থাকি যে প্লাস্টিক জাতীয় জুতা, যেসব জায়গায় বেশি পাওয়া যায়, প্লাস্টিক জাতীয় জুতা অথবা গামবট জাতীয় জুতা, অথবা ক্যাটস জাতীয় জুতা মোজা সহ যদি পরে নেয়, এবং একটু মোটা প্যান্ট যদি পরে নেয়, তাহলে এদের কামড় থেকে, এরা দংশন থেকে বাঁচতে পারবে বলে মনে হয়। এবং সাবধানে কাজ করতে হবে, এবং যেসব জায়গায় দেখা যায় না এবং জঙ্গল, সেসব জায়গায় না দেখে হাত দেওয়া, না দেখে পা দেওয়া, মানে থেকে বিরত থাকতে হবে, এবং মানুষকে দেখে শুনে বুঝে শুনে চলাচল। এটা হলো যে হেমোটক্সিন, এদের যে বিষটা, মানে ওই রক্ত জমাট বেঁধে ফেলে, এবং রক্ত দ্রুত যদি সার্কুলেট হয়ে কামড় দেওয়ার পরে, তাহলে দ্রুত বিষটা ছড়িয়ে পড়ে। তো সেই জন্য করতে হবে কি, কামড় দিলে ওই লোকটাকে হাঁটতে না দিয়ে তুলে নিয়ে যত দ্রুত সম্ভব কোনো মোটরসাইকেলে হোক বা অন্য কিছু ভেহিকেলে হোক বা যেভাবে হোক, দ্রুত যেন হাসপাতালে 1-2 ঘন্টার মধ্যেই বা 3 ঘন্টার মধ্যেই যেন হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দেওয়া হয়। এবং এইখানে অ্যান্টিভেনমটার গুরুত্ব আছে আবার, এটা এটা সরকারের কিছু করণীয় আছে। যেমন ওই সব জায়গায় হাসপাতালগুলোতে, যেসব জায়গাগুলো থানাগুলোতে বলা হচ্ছে 20-22টা থানা, এই বিভিন্ন 5-7টা 8-10টা
8-10টা ডিস্ট্রিক্ট হবে। এই 8-10টা ডিস্ট্রিক্টের মধ্যে যেসব থানা পর্যায়ে অথবা ডিস্ট্রিক্ট পর্যায়ে হাসপাতাল, সরকারি হাসপাতালগুলোতে আছে, সেই জায়গাগুলোতে অ্যান্টিভেনম যদি একটু করে রাখা হয়, অনেক তো কামড় দেয় না, হয়তো 1-2 জন যাওয়ার সম্ভাবনা থাকে। একটু করে অ্যান্টিভেনম রাখলে তাহলে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া সহজ হবে। এবং অ্যান্টিভেনমগুলো রাখলে খুবই যে দাম, অনেক যে টাকার দরকার তা কিন্তু না, সরকারিভাবে এগুলো করতে পারে ইচ্ছা করলে, তাহলে মানুষজন বাঁচবে। এটা ডিপেন্ড করে আসলে হলো কি যে মানে কত বড় সাপ কামড় দিয়েছে। যদি অনেক বড় সাপ হয় তাহলে বিষ বেশি থাকে, এবং ভালোভাবে যদি কামড় দেয় তাহলে বিষ অনেক বেশি ঢুকে যেতে পারে। যদি অনেক বেশি ঢুকে যায় সেই ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নিতে হবে। এটা আসলে হচ্ছে কি আরও বাড়ার সম্ভাবনা কম আর কি। যদি বাড়েও অনেক সময় লাগবে, অনেক বছর লাগবে, হ্যাঁ? তো কারণ হলো কি এরা তো ক্রিপ্টিক অ্যানিম্যালস, হ্যাঁ? রেপটাইলস, হ্যাঁ? সরীসৃপ প্রাণী। অনেক বেশি যে এরা বিচরণ করে, একদিনে অনেক দূর যায় তা কিন্তু নয়। ওরা যে জায়গায় লুকিয়ে থাকে কিন্তু ওই জায়গায় বিচরণ করে, আশেপাশে খায় দায় ওখানেই থাকে। তো সুতরাং অনেক জায়গায় বিচরণ হওয়ার সুযোগ কম। তবে বন্যা যদি হয়ে যায়, আবার দেখা যাবে যে অনেক বন্যা হয়ে গেছে, নদী অববাহিকা ডুবে গেছে, এছাড়াও নদী অববাহিকা ছাড়াও আরও অনেক ডিস্ট্রিক্ট ডুবে গেছে, সেই ক্ষেত্রে আবার বিস্তৃত হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আরও ভয়ানক যেমন গোখরা সাপও। গোখরা সাপকে হলো এরা সাধারণত স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। কামড় দিলে বিষটা হলো রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু আসলে আক্রমণটা করে স্নায়ুতন্ত্রে। ওই জন্য মানুষ নিস্তেজ হয়ে যায় এবং অবশ হয়ে যায় শরীর। এবং গোখরা সাপ আছে, গোখরা সাপও কিন্তু এই সময়টাতে দেখা যায় বেশি। কারণ এই সময়টাই হলো ওই যে বললাম যে প্রজননের সময়, অনেক বাচ্চা বের হয় একসাথে, 50-60টার মতো। সেই কারণে এই গোখরা সাপেরও উপদ্রব কিন্তু আছে। যেমন নাটোর এলাকায় আমরা দেখেছি, রাজশাহী এলাকায় দেখেছি, বিশেষ করে নাটোর, পাবনা এইসব এলাকায় এই গোখরা সাপের প্রকোপটা বেশি দেখা যায়। এবং বর্ষাকালে মানুষকে দংশন করে, কারণ যখন সব ডুবে যায় ওই কিছু ডাঙ্গা জায়গা থাকে, সেই জায়গাগুলোতে ওরা আশ্রয় নেয়, ঘরের ভিতরে এসে আশ্রয় নেয়। রাসেল ভাইপার কিন্তু ঘরের ভিতরে আশ্রয় নেয় না। ওই যে বললাম যে রাসেল ভাইপার পোকামাকড় খায়, পোকা খুঁজে, সুতরাং ওই খেতে বেশি এরা পছন্দ করে। 50-60টা পর্যন্ত এদের সাধারণত। হ্যাঁ, না ওরাও কিন্তু ওদের ডিম তো অবশ্যই হইতে হবে, যে কোনো প্রাণীরই, কিন্তু মানুষেরও কিন্তু ডিম হয়। কিন্তু ডিমগুলো হয় কি ওদের ক্লোয়েকা বলে একটা জায়গা আছে, হ্যাঁ, ওই যে দিক দিয়ে বাচ্চাগুলো বের হয়, তা ওইখানে একটা জায়গা আছে, ওইখানে ওরা রেখে দেয়। এটা কিন্তু একটা প্যারেন্টাল কেয়ার, হ্যাঁ, অপত্য স্নেহ বলে। তো প্যারেন্টাল কেয়ার মানে কি, ওরা মনে করে যে ডিমগুলো যদি বাইরে আমি দিয়ে দিই তাহলে যে কোনো অ্যানিম্যাল বা যে অন্য ধ্বংস করে ফেলতে পারে, খেয়ে ফেলতে পারে, সেই জন্য ওখানে লুকিয়ে রাখে। এবং ওইখানে যে লুকিয়ে ফার্টিলাইজেশনের পরে ওইখানে এসে ওইখানে জমা হয়ে থাকে, এবং ওইখানেই বাচ্চাটা ফুটে ওইখান থেকে তখন বাচ্চাটা ওই ক্লোয়েকা দিয়ে বের হয়। যার ফলে অনেকেই বলে কি বাচ্চা প্রসব করে, আসলে বাচ্চা প্রসব না। এটা এই জন্য এই সাপটাকে বলা হচ্ছে ওভোভিভিপেরাস। এই সাপের অনেক উপকারিতা আছে। এরা পরিবেশে হলো কি যে ফুড চেইন আছে, যে খাদ্য শিকল, কি সেই ইকোসিস্টেম বাস্তুতন্ত্র যে আছে, সেই বাস্তুতন্ত্রে এরা এক প্রাণী আরেক প্রাণীকে খায়, এরা অন্য প্রাণীকে খায়, এদেরকে আবার বাজ, চিল, বেজি, এই যে বন বিড়াল এরা খায়। হ্যাঁ, সাপকে কিন্তু এরা খায়, বিড়ালও কিন্তু সাপকে খায়। আরেকটা কথা আমি বলতে চাই যে বিড়ালও মানুষ লালন পালন করতে, বিড়াল কিন্তু অনেক উপকারী প্রাণী। বিড়াল থাকলে সাপকে আসতে দেয় না, বিড়ালও কিন্তু সাপ খায়। আর বেজি হলো সাপ খায় সাংঘাতিক রকমের। সেই জন্য বেজিকে যেন মানুষ না মারে। ওইসব এলাকায় আমি বলবো যে গুইসাপ এবং বেজি যেন না মারে মানুষ। গুইসাপ আর বেজি যদি থাকে প্রচুর, তাহলে এই সাপের প্রকোপ অটোমেটিক্যালি কমে যাবে। এবং বাজ পাখি যদি আসে, বড় বড় গাছ যদি লাগায় মানুষ, গাছ যদি থাকে তাহলে বাজ পাখি আসবে। একটা প্রজাতির বাজ পাখি আছে, ক্রিস্টেড সার্পেন্ট ইগল বলে, সাপ খায় অবশ্য, হ্যাঁ, স্নেক ইগল, শুধু সাপ খায় সে। তো ওই বড় গাছ থাকলে ওরা বুঝতে পারলে ওই এলাকার সাপগুলো তারা খেতে পারবে। তো সুতরাং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এদের উপকারিতা আছে অনেক। অপকারিতা বলতে কিছুই আমি মনে করি না। অপকারিতা শুধু একটাই, মানুষ এখন ভাবছে যে যেহেতু সংখ্যা যদি অনেক বেড়ে যায় তাহলে মানুষকে দংশন করতে পারে, এটাই শুধু একটা ভয়ের বিষয়, এছাড়া কোনো অপকারিতা নাই। হ্যাঁ, আতঙ্কটা আসলে সেজন্য আমি মনে করি যে গণসচেতনতা বাড়াতে হবে। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে গণসচেতনতা যদি বাড়ানো যায় তাহলে দ্রুত মানুষগুলোর কাছে মেসেজ পৌঁছে যাবে যে এই সাপটা থেকে কিভাবে সাবধানে চলাচল করতে হবে বাঁচতে গেলে, এবং যদি কামড় দিয়েই ফেলে তাহলে কোথায় যেতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে। একটু সাবধানে চলাচল করলে আসলে সাপটা থেকে রেহাই পাওয়া যাবে। তবে সাপটা তাদের উপকারও করে, এটাও ভাবতে হবে। ঢাকার আশেপাশে পাওয়া যায় না, আসলে ধামরাই পাওয়া যায়। ধামরাই যে এলাকাগুলো পাওয়া যায় সেই এলাকাগুলো নদীর কাছাকাছি, নদী থেকে 5-10 কিলোমিটারের মধ্যেই। নদীর তীরে, ওই যে বললাম যে নদী দিয়ে ভেসে আসে, নদীর চরে আশ্রয় নেয়, এবং সেখানেই তারা খেয়ে দিয়ে বড় হয়, ওখানেই আবার প্রজনন করে, আবার নতুন করে আসে, এরাও থাকে।
এবং এদের সংখ্যা কমতো, তো বললাম না ওই যে বেজি নাই এখন, বন বিড়াল মেরে ফেলেছে, বেজি মেরে ফেলেছে, মানুষ দেখলেই বেজি মেরে ফেলে, দেখলেই বন বিড়াল মেরে ফেলে, তো বাজ পাখি মেরে ফেলে, বড় গাছ কেটে ফেলে। তো এগুলোর সংখ্যা বাড়াতে হবে, তাহলে হবে কি পরিবেশে ভারসাম্য রক্ষা হবে। এই যে মানুষ বলে যে প্রাণীর দরকার কি, বায়োডাইভার্সিটির দরকার কি, এই জন্যই দরকার, কারণ ভারসাম্য নষ্ট হয়ে গেলে মানুষ প্রবলেমে পড়বে। সেই জন্য বলি যে ওই যে গণমাধ্যমের সচেতনতা বাড়ানো, ওইখানে যদি ছবিগুলো দেখানো যায়, যেমন ছবিগুলো হলো কি এদের সাধারণত ডিম্বাকৃতি গোলাকার দাগ থাকে প্রত্যেকটা গায়ের মধ্যে, এবং খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, এবং একটার গোলের সাথে আরেকটা গোল সেপারেট, কিন্তু সেপারেট। আর যারা যারা পাইথন তারা হলো জালের মতো, নেট যেমন একটার সাথে আরেকটা সংযোগ, এদের কিন্তু সংযোগ নাই, এদেরটা হলো গোল, বুঝতে পেরেছেন? তো ওই গোল গোল, এবং মাথাটা হলো 3 কোণা, এবং মাথা এবং ধরের মধ্যে চিকন একটা আছে, নেক আছে, স্পষ্ট বোঝা যায়। তো কেউ যদি মাথা দেখে না বুঝতে পারে, তাহলে ধর দেখে বুঝতে পারবে, কারণ হলো যে ওই যে ডিম্বাকৃতির মানে গোল দাগটা ডিম্বাকৃতির, সারা দেহে এত সুন্দরভাবে করা, ওই ধরনের সাপ আর নাই, ভেরি আইডেন্টিক্যাল। তবে এটা এত বেশি মানে তথ্য ছড়িয়ে গেছে, যেটা অনেকটা গুজবের পর্যায়ে চলে গেছে এখন। হ্যাঁ, এত আসলে ভয়ঙ্কর না। এবং কারণ যেসব এলাকাগুলো কামড় দিচ্ছে, দংশন করছে, সেই এলাকায় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কৃষিকাজ করে, খেতে খামারে। আপনি যদি চিন্তা করেন, রাজশাহী থেকে একদম ভোলা পর্যন্ত 2 সাইডে, পদ্মার 2 সাইডে হাজার হাজার মানে লক্ষ লক্ষ লোক কাজ করে কিন্তু ডেলি। তো লক্ষ লক্ষ লোক কাজ করলে একটা দুইটা কেস কিন্তু হতেই পারে। হ্যাঁ, তো সংখ্যা এদের বুঝি বললাম সংখ্যা বেড়েছে। আগে যদি ধরেন যে 2% ছিল, এখন দেখা যাচ্ছে যে হয়তো 10% হয়েছে। 2% থেকে 10, হয়তো কয়েক গুণ বেড়ে গেছে। এত কয়েক গুণ বেড়ে গেছে মানে এমন না যে খালি যেখানে সেখানে গেলেই পাওয়া যাবে, তা কিন্তু নয়।